বন্দে মাতরম। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা স্মরণ করছি এই দেশের দুজন বীর সেনাপতিকে, স্বামীজি ও নেতাজি। 40 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই স্বামী বিবেকানন্দ যখন দেহ রাখলেন, সুভাষচন্দ্র তখন 5.5 বছরের শিশু। মুখোমুখি সাক্ষাতের সুযোগ তাদের হয়নি, তবু সুভাষচন্দ্রের যে 48 বছরের কর্মব্যস্ত জীবনকাল, তা স্বামীজির দ্বারা অনেকটাই প্রভাবিত। বস্তুত বিষয়টি প্রথম স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন কবি মনস্বী মোহিতলাল মজুমদার তার বিবেকানন্দের উত্তর সাধক আলোচনায়। তিনি লিখেছেন, নেতাজি যে এক অর্থে স্বামীজির মানসপুত্র তাহাতে সন্দেহ নাই। একজনের হৃদয়ে যাহা বীজরূপে ছিল, আরেকজনের জীবনে তাহাই বৃক্ষরূপ ধারণ করিয়াছে। স্বামীজি যদি গেরুয়া ত্যাগ করিতেন, তবে সে আর কিছুর জন্যে নয়, আজাদ হিন্দ ফৌজের নেতাজি হইবার জন্যে। সেই প্রেম তাহারও ছিল কেবল যে জন্যই জ্ঞানের তপস্যাকে সংবরণ করিয়া কিছুকাল প্রেমের সমাধিতে সংজ্ঞাহারা হইতে হইত। অতএব স্বামীজির মধ্যে আমরা যেমন নেতাজির ওই প্রেমের মূল দেখিতে পাই, তেমনি নেতাজির মধ্যে স্বামীজির সেই বাণীকেই মূর্তিমান হইতে দেখি। সেই এক মন্ত্র, বিলিভ দ্যাট ইউ আর ফ্রি অ্যান্ড ইউ উইল বি। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সুভাষচন্দ্রের জন্মদিনে নিবন্ধে লিখেছেন, এক বীর্যবান সন্ন্যাসীকে মনে পড়ছে। আমরা আমাদের মাতৃভূমি যখন এক শতাব্দীকাল পূর্বে পাশ্চাত্য ভূমি থেকে আগত জড়বাদী চিন্তা বন্যার তরঙ্গ আঘাতে মুহুর্মুহু প্লাবিত, ক্ষুব্ধ, বিপর্যস্ত হচ্ছিল, তখন অকুণ্ঠ জীবন তরুণ সন্ন্যাসী সেদিনের সেই প্লাবনকে কণ্ঠ উচ্চারিত বাণীতে সংযত করেছিলেন। মনে করতে ভালো লাগে আমাদের এই মাতৃভূমির আকর্ষণেই সেই তরুণ সন্ন্যাসী আপনার গৈরিক পরিত্যাগ করে পরবর্তী জন্মে যোদ্ধার ভূমিকায় সুভাষচন্দ্র হয়ে জন্মলাভ করেছিলেন। বিবেকানন্দে উদ্ভাসিত সুভাষচন্দ্র বিষয়ে গবেষক শঙ্করীপ্রসাদ বসুর এক স্বতন্ত্র গ্রন্থ আছে। তিনি তার সমকালীন ভারতে সুভাষচন্দ্র গ্রন্থে মন্তব্য করেছেন, সুভাষচন্দ্রের দোষ নেই, তার মধ্যে তখন আগুন ধরে গেছে। তার গৃহদাহের শুভ কর্মটি করেছিলেন চিরকালের তরুণ এক সন্ন্যাসী। আগুন লাগানোই যা কাজ। অপূর্বভাবে শঙ্করীপ্রসাদ বাবু এটি লিখেছেন, অর্থাৎ স্বামীজির কথা তিনি বলেছেন। 5 বছর বয়সে সুভাষচন্দ্রের বিদ্যারম্ভ ইউরোপীয় আবহে প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে, 12 বছর বয়সে কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে তার বাংলা ও সংস্কৃত ভাষা চর্চা শুরু। এখানে মাত্র 2.5 বছরের জন্য তিনি প্রধান শিক্ষক হিসাবে পেয়েছিলেন বেণী মাধব দাসকে, যার কাছে তার নৈতিকতা ও প্রকৃতি প্রেমের প্রাথমিক পাঠ। এই বয়ঃসন্ধিকালেই গতানুগতিক পার্থিব জীবনের প্রতি তার মানসিক বিদ্রোহ দানা বাঁধতে থাকে। মনোজগতের এই অস্থিরতার কালে বিবেকানন্দের বার্তা সরাসরি পৌঁছল 15 বছরের পা দেওয়া সুভাষচন্দ্রের কাছে। সেই অভিজ্ঞতার স্মৃতিকথা নেতাজি নিজের ভাষায় উদ্ধৃত করেছেন। একদিন নেহাতি দৈবক্রমে এমন একটা জিনিস পেয়ে গেলাম, যা দেখা গেল এই সংকটকালে
আমার প্রধান সহায়। আমার এক আত্মীয় বন্ধু পাশের বাড়িতে থাকেন। তিনি শহরে নতুন এসেছিলেন এবং আমাকে তার কাছে প্রায়ই যেতে হতো। তিনি হলেন সুরিতচন্দ্র মিত্র। তার বইগুলির ওপর চোখ বোলাতে বোলাতে নজরে এসে পড়ল স্বামী বিবেকানন্দের রচনাবলী। কয়েক পৃষ্ঠা উল্টেছি কি উল্টাইনি অবিলম্বে বুঝতে পারলাম এতে এমন কিছু আছে যা এতদিন আমি খুঁজে মরেছি। বইগুলি তার কাছ থেকে চেয়ে এনে গোগ্রাসে গিলতে লাগলাম। মজ্জাবধি শিহরণ খেলে গেল। প্রধান শিক্ষক মহাশয় আমার মধ্যে সৌন্দর্য নীতিবোধ জাগ্রত করে আমার জীবনে নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন কোনো আদর্শ তার কাছ থেকে লাভ করিনি যার জন্যে সমগ্র সত্তাকে আমি উৎসর্গ করতে পারি। বিবেকানন্দই এনে দিলেন। কিশোর সুভাষচন্দ্রকে সর্বাপেক্ষা অনুপ্রাণিত করেছিল স্বামীজির চিঠিপত্র এবং কলম্বো থেকে আলমোড়ার বক্তৃতাগুচ্ছ। বিশেষত বক্তৃতাগুলি পড়ার পর স্বামীজির শিক্ষার মূল কথা সম্বন্ধে তার এক স্পষ্ট ধারণা হলো আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ। তার প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিকালে কয়েক মাসের জন্যে কলকাতায় আসা মা প্রভাবতী দেবীকে সুভাষচন্দ্র কটক থেকে যে চিঠিগুলি লিখেছিলেন তাতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং বিবেকানন্দের রচনাবলীর স্পষ্ট প্রভাব দেখতে পাওয়া যায়। প্রবেশিকা পরীক্ষার মাস 2 আগে 8ই জানুয়ারি 1913 ইংল্যান্ড প্রবাসী মেজদাদা শরৎচন্দ্র বসুকে লিখলেন, আশার দূত আমাদের মধ্যে আসিয়াছেন, আমাদের প্রাণের সকল তম নাশ করিয়া হৃদয়ে অনির্বাণ শিখা জ্বালাইতে। তিনি ঋষি অরবিন্দ। 1913 সালে প্রবেশিকা পরীক্ষায় 2য় স্থান অধিকার করে সুভাষচন্দ্র ভর্তি হলেন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে। সেখানে ধর্ম ও জাতীয়তাবাদের মধ্যে সমন্বয় খোঁজা একদল বিবেকানন্দ অনুরাগী ছাত্রদের নিয়ে তিনি তৈরি করলেন নিও বিবেকানন্দ গ্রুপ। 1914 সালের গ্রীষ্মের ছুটিতে বাড়িতে কিছু না জানিয়ে তিনি হিমালয়ে ভ্রমণে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য গুরুর সন্ধান ও সন্ন্যাস গ্রহণ, কিন্তু বিভিন্ন ধর্মীয় আখড়ায় নানা রকমের অনুদারতার প্রত্যক্ষ করে বিভিন্ন ধরনের অনুদারতা প্রত্যক্ষ করে বীতশ্রদ্ধ সুভাষচন্দ্র সমতলে ফিরে আসেন। ফেরার পথে উপস্থিত হন কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি সেখানে উপস্থিত। সুভাষচন্দ্র তার কাছে সংসার ত্যাগের বাসনা ব্যক্ত করলেন। ব্রহ্মানন্দজির উত্তর কি ছিল সে কথা সুভাষচন্দ্র তার বন্ধু দিলীপ কুমার রায়কে শুনিয়েছিলেন। যে কৃপা পায় তার জীবন বদলে যায়, আমিও পেয়েছি এ কৃপার আভাস, তাই তো চাই দেশের কাজে জীবন ঢেলে সার্থক হতে। এও তোমাকে বলছি, ওই রাখাল মহারাজই আমাকে কাশী থেকে ফিরিয়ে পাঠান, বলেন আমাকে দেশের কাজ করতে হবে। অধ্যাপক ওটেন সংক্রান্ত বিতর্কে জড়িয়ে সুভাষচন্দ্র কটকে ফিরে আসেন। 50-60 জন বন্ধু বান্ধবকে নিয়ে দরিদ্রদের বসতিতে নানা সেবামূলক কাজ শুরু করেন। এমনকি কলেরা বসন্ত রোগীদের শুশ্রূষার দায়িত্ব কাঁধে তুলে নেন। সুভাষচন্দ্র এই দলের নাম দেন নার্সিং ব্রাদারহুড। তার নেতৃত্বে সেই দল কটক থেকে মাইল 8 দূরে বন্দে মাতারাম আর সন্ন্যাসীর গীতি গাইতে গাইতে রুট মার্চ করে যেতেন। সুভাষচন্দ্রের বাল্যবন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় স্বামী পূর্ণাত্মানন্দের কাছে বলেছিলেন, সুভাষকে তখন দেখে মনে হতো যেন বাডিং বিবেকানন্দ এবং ভবিষ্যতের আইএনের সূত্রপাত সেখানেই। স্মৃতিচারণ করতে গিয়ে
সুভাষচন্দ্র লেখেন, এই দরিদ্র সেবার ধারণাটা সম্ভবত বিবেকানন্দের কাছ থেকে এসেছিল, কারণ তার মতে দরিদ্রের বেশি ঈশ্বর মাঝে মাঝে আমাদের মধ্যে আবির্ভূত হন, আর দরিদ্রের সেবাই নারায়ণ সেবা। আইসিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেও ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না করার সিদ্ধান্ত নিয়ে সুভাষচন্দ্র ইংল্যান্ড থেকে 16ই ফেব্রুয়ারি 1921 দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে যে ঐতিহাসিক চিঠিটি দেন, সেখানেও সেবার কথা ছিল। আপনি বাংলাদেশে আমাদের সেবাযজ্ঞের প্রধান ঋত্বিক, তাই আপনার নিকটে আমি আজ উপস্থিত হইয়াছি। আমার যৎসামান্য বিদ্যা বুদ্ধি শক্তি উৎসাহ লইয়া মাতৃভূমির চরণে আমার উৎসর্গ করিবার বিশেষ কিছুই নাই, আছে শুধু নিজের মন, নিজের এই তুচ্ছ শরীর। আমার আর কিছু বলিবার নাই, আমি আজ প্রস্তুত, আপনি শুধু কর্মের আদেশ দিন। 1924 সালে নবগঠিত স্বরাজ্য পার্টির প্রতিনিধি হিসাবে দেশবন্ধু চিত্তরঞ্জন কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। সুভাষচন্দ্র হন প্রধান প্রশাসনিক আধিকারিক। দেশবন্ধু মেয়র হিসাবে তার প্রথম ভাষণেই দরিদ্র নাগরিকদের জন্য বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। সুভাষচন্দ্রের সহায়তায় তিনি সেই লক্ষ্যে সুচারুভাবে কাজ শুরু করেছিলেন। এমন সময় বেঙ্গল অর্ডিন্যান্স অ্যাক্ট অনুসারে ব্রিটিশ সরকার কার্যত বিনা বিচারে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করেন। এই প্রথম কারাবাসের কালে বন্ধু দিলীপ কুমার রায়কে 9 অক্টোবর 1925 সালে তিনি চিঠি লেখেন, বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধা প্রগাঢ়। নানা কারণে আমাদের জাতির কর্মের দিকটা শূন্য হয়ে এসেছে, তাই এখন আমাদের দরকার রজোগুণের ডবল ডোজ। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।